সমস্ত শহরের বুকে রাতের আকাশ জুড়ে তখন বিরাজ করছে অসম্ভব অন্ধকার। তার মধ্যে আজ ঘোর অমাবস্যা। কালো অন্ধকারের মধ্যে সমস্ত শহরটাই যেন নিজেই নিজেকে অসম্ভব মায়াময় করে তুলেছে। চারিদিক ঠিক পরিষ্কারভাবে দেখা যায় না, কুয়াশায় ছেয়ে আছে সামনের পথঘাট। তিলোত্তমা এখন ঘুমিয়ে আছে চিরতরে। ঘড়ি বলছে রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এমনিতেই শীতের রাত। এখন 9টা বাজতে না বাজতেই কলকাতা ঢলে পড়ে নিদ্রার দেশে। রাস্তার ওই কুকুরগুলোর চিৎকার ছাড়া আর কিছু কানে আসে না। ওই জীবগুলো যেন শীতল অলস রাতে নিজেদের বাঁচাতে গা ঢাকা দিয়েছে অন্য কোথাও। রাত যত বাড়ছে চারিদিক যেন আরো নিজেকে অন্ধকারে লুকিয়ে নিচ্ছে। তার উপর এত অন্ধকারে ভিতর কোথাও কোনো শব্দ নেই। তিলোত্তমা আজ যেন নিজেকে প্রমাণ করতে চাইছে শতাব্দী প্রাচীন কোনো নগরীর ভগ্নস্তূপের সাথে। অন্য সমস্ত জায়গায় এই নিস্তব্ধতার কিছুর প্রভাব না পড়লেও কলকাতায় কিছু কিছু অলিগলিতে এই নিস্তব্ধতা অনুভব করা যায়। রাস্তার বাঁকে বাঁকে কিছু হতদরিদ্র মানুষের দল শুয়ে আছে ছেঁড়া কাঁথা কাপড় নিয়ে। ওদের নেই কোনো ছাদ, নেই কোনো সম্বল। কিন্তু শত ফাঁকা রাস্তার ভিড়ে এখনো উত্তর কলকাতার বাড়িগুলো দাঁড়িয়ে আছে কালো অন্ধকারের দৈত্যের মতো। অলিগলিগুলো যেন আরো বেশি নিস্তব্ধ। সমস্ত অন্ধকার যেখানে জমাট বাঁধে সেই স্থানেই ধীরে ধীরে জন্ম নেয় শয়তান। আর শয়তানের কবলে আসা মাত্রই বৃদ্ধি পায় অপরাধের আগুন। কিন্তু এমন সময় হঠাৎ সেই নিস্তব্ধতাকে খান খান করে ভেসে এলো কিছু শব্দ। একটা মানুষের পায়ের বুটের ভারী শব্দ শোনা যাচ্ছে। ঠক ঠক শব্দ করে এগিয়ে আসছে লোকটা। অন্ধকারের মধ্যে লোকটাকে যেন মনে হচ্ছে মৃত্যুপুরীর এক সাক্ষাৎ যমদূত। রাতের অন্ধকারে এই শীতের বেলায় লোকটা কি করতে বের হয়েছে এই উত্তর কলকাতার অলিতে গলিতে? কিছু বদ মতলব নেই তো? এমনিতেই কলকাতায় এখন যা চোর ডাকাত ছিনতাইকারীদের দেখা মিলছে তাতে মানুষের প্রাণ অতিষ্ঠ। কিন্তু লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতেই দেখা মিলল তার ছেঁড়া কাপড় জামা পরা একটা লোকের শরীরে দারিদ্রতার ছাপ স্পষ্ট। কোনো রকমে ধীর গতিতে এগিয়ে আসছে সে। এই গহীন রাতের অন্ধকারে বেরিয়েও যেন ভয় নেই তার। সাধারণ মানুষ হলে হয়তো ভয়ে কাঁপতে কাঁপতে এগোতো এই অন্ধকারের রাতে। লোকটা কিন্তু চলেছে নিজের মনে ওই ডাস্টবিনটার দিকে। হয়তো রাতের বেলা পেটে কিছু পড়েনি তার। এত দয়ালু তো শহর না। কে কি খেলো বা না খেয়েই খালি পেটে ঘুম দিল কেউ তার খবর রাখে না। মাঝে মাঝেই এইসব ডাস্টবিনে কিছু কিছু খাবার পাওয়া যায়। লোকটা তা ভালো মতোই জানে। অনেক বড় লোকের যদি খাবার খেয়ে বেঁচে বেশি হয়ে যায় তখন তারা ফেলে যায় এই ডাস্টবিন। এই শত দরিদ্র মানুষগুলো হয়তো খিদের জ্বালায় কাতরাতে কাতরাতেই মারা যায় পথের পাশে। লোকটার গায়ে একটা ছেঁড়া শাল জড়ানো ছিল। সেটা একটু দূরে ফেলে দিয়ে সে এগিয়ে গেল ওই ডাস্টবিনটার দিকে। ওই দিকেই আর একটা মানুষ শীতে কিছু কাঁথা জড়িয়ে শুয়ে আছে তা দেখতে পেল সে আর মাথা ঘামান না। হয়তো ওরই মতো কোনো মানুষ শুয়ে আছে সেইখানে। এগিয়ে গেল ডাস্টবিনের দিকে। তন্ন তন্ন করে খুঁজে দেখল যদি একটুকুও খাবার পাওয়া যায়। প্লাস্টিক, কাগজ আর ময়লার স্তূপের বিশ্রী গন্ধ যেন ওর নাকে কোনো অনুভূতি সৃষ্টি করছে না। লোকটা নিরাশ হয়ে পিছিয়ে গেল। কিছুই নেই আজ। রাতটা খালি পেটেই কাটাতে হবে আজ। রাস্তায় পড়ে থাকা চাদরটা তুলতে যাবে ঠিক তখনই পেছন দিক থেকে একটা শব্দ শুনতে পেল সে হয়তো জানতো না ওর জন্য আজ ওত পেতে বসে আছে স্বয়ং মৃত্যু। যেই মৃত্যুদূত প্রতি মুহূর্তে জানান দিচ্ছে আগাম বিপদের হাতছানি। সেই মৃত্যুদূত
কাউকে ছাড়ে না। বড় হা করে থাকা মুখে গিলে নেয় সমস্ত কিছু। ভিখিরিটা কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেল পাশের শুয়ে থাকা লোকটা ওর দিকে এগিয়ে আসছে। এক পা করে এগোতে এগোতে লোকটা একদম সামনে এসে পড়েছে ওর। অতর্কিতে কোমর থেকে বার করে আনলো একটা ধারালো অস্ত্র। লোকটার মুখে তখন খেলা করছে একটা অদ্ভুত নারকীয় পৈশাচিক হাসি। এক মুহূর্ত সময় নষ্ট না করে অতর্কিতে একটা তীব্র কিছুর আঘাত হানল সে। ভিখিরিটা ছিটকে গিয়ে পড়ল রাস্তার এক পাশে। মুখ দিয়ে বেরিয়ে এলো একটা যন্ত্রণাদায়ক শব্দ। সে ঠিক কি করবে তা বুঝতে পারছে না। এমনিতেই সারাদিন পেটে কিছু না পড়ায় ভীষণ ক্লান্ত। তার উপর লোকটা একটু সন্ডা গোছে। ওর কাছে যে কিছুই নেই। চোর ছেচর হলেও এটাও কি বুঝতে পারবে না? আর একবার শেষ চেষ্টা করতে যাবে, পড়ে থাকা অবস্থায় লোকটা এক হাত দিয়ে ওর হাত দুটো চাপটে চেপে ধরল। সে তখনও তীব্র ছটফট করছে। তার মধ্যে আততায়ীর হাতে বেরিয়ে এলো একটা অদ্ভুত জিনিস। সেটা সে আস্তে করে বসিয়ে দিল ওর শরীরে। অন্ধকারে সে ঠাউর করতে পারল না কি জিনিস সেটা। শুধু ছোঁচ ফোটার মতো কিছু ঠেকল না, কোনো ব্যথা নেই। সে ধীরে ধীরে ঢুলে পড়ল ঘুমের কোলে। আততায়ী ধীরে ধীরে উঠে এলো শান্ত হয়ে পড়ে থাকা লোকটার শরীরের দিক থেকে। তার কাজ শেষ। মুখে তখনও খেলা করছে একটা অদ্ভুত হিংস্র হাসি। একটা বাঘ যেমন অসহায় হরিণকে শিকার করে, তার মুখেও যেন এখন খেলা করছে সেই একই রকম হাসি। উত্তর কলকাতার এই নির্জন গলিতে হঠাৎ কি হয়ে গেল কেউ জানতেও পারল না। আজকাল ব্যোমকেশের হাতে তেমন একটা কেস নেই। সে তার মাথার ক্ষুরোদার বুদ্ধিকে কয়েক মাস যাবৎ ব্যবহার না করতে পারার জন্য বেজায় বিষণ্ণতার সাথে দিন কাটাচ্ছে। এমনটা নয় যে বাইরে খুন চুরি অথবা রাহাজানির মতো ঘটনা ঘটছে না, তবে ওই একটাই সমস্যা, কেস যদি বয়ে বাড়িতে দুয়ার গোড়ায় না আসে তবে পাওয়া যায় কি করে? ওকে জিজ্ঞেস করলেই প্রতিবার ও বলে, কেস পাওয়া না পাওয়া কোনোটাই কি আমাদের হাতে হে ভাইয়া? সবটাই হলো এই কপালের দোষ। তোমার তো আর আমার মতো বরাত নয় যে কাজ না হলে হাঁড়ি চড়বে না। তুমি ঠিক ছন্দে গদ্য মিলিয়ে লিখলেই পকেটে ঠিক পয়সা চলে আসবে। সে আর কোথায়, তুমি বললেই হলো। আসলে লেখালেখি করার জন্য তো নতুন নতুন প্লটের দরকার হয় নাকি? সেটা না হলে যে পাঠকগুলার বই কিনতে আসবে না, তাই স্রেফ গাঁজাখুরি দিলেও আজকাল আর চলে না, বুঝলে? আর প্রকাশকেরও আজকাল যা ডিমান্ড, তোমায় আর কি বলি। তোমার কি বিশ্বাস তিলোত্তমার চোর ছ্যাঁচোর ছিনতাইবাজ বা খুনিরা কি অপরাধ করা বন্ধ করে দিল নাকি? না, সেটার সম্ভাবনা তো আপাতত দেখছি না। তবে আমার বিশ্বাস আজকাল যা ঠান্ডা পড়েছে, চোর বাবাজিরাও বোধ করি লেপ তোষক মুড়ি দিয়ে দিব্যি শান্তির ঘুম ঘুমোচ্ছে। হ্যাঁ, সেটাই বাকি আছে আর কি। তবে আমার এখন বুদ্ধিটা খোলার জন্য একটা শিক্ষিত মাস্টার মাইন্ডের দরকার। ওই সহজে ধরা দেওয়ার মতো চোর বা খুনি হলে আবার হবে না। পাকা মস্তিষ্কের অপরাধীর দরকার, বুঝলে হে ভাইয়া? বুঝলাম। তবে ও তো আর আমাদের হাতে নেই। স্বয়ং সর্বশক্তিমান জানেন তিনি কি করবেন। এখন উনিই ভরসা। হ্যাঁ, কথাটা বললাম বটে, তবে কথাটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে সেটা আন্দাজ করতে পারি, এবং সেটা ঘটলও বেশ আকস্মিকভাবেই। লালবাজার থানার বড়বাবু বিধুবাবুর কথা তো আমি আপনাদের আগেই বলেছি। অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন কেসে ওনার দরকার পড়লে তিনি ওর সাহায্য নেন মাঝে মধ্যে। এইবারটাও তাই ঘটল। তাহলে ঘটনাটা বরং প্রথম দিয়েই বলা যাক। সেই দিন শীতকালের এক অলস দুপুরে আমি আর বৌঠান বৈঠকখানার আরামকেদারায় বসে গল্প করছি। আসলে শীতের দুপুরে যেন কিছুই করতে ইচ্ছে করে না। অলসের মতো শুধু বসে থাকতেই ভালো লাগে। শাল আর সোয়েটার জড়িয়েও যেন এই শীত মানতেই চায় না। সারাটা দিনে কতবার যে গরম চা খাওয়া হচ্ছে তার আর কোনো হিসেব নেই। বৌঠানও চা বানাতে বানাতে হাঁপিয়ে উঠেছে, তাই এখন থেকে চা করার ভার গিয়ে পড়েছে পুঁটি নামের ওপর।
পুটিরাম আমাদের বাড়িতে আছে ব্যোমকেশের আমার সাথে দেখা হওয়ারও আগে থেকে। আগে সে রান্নাবান্না আর বাড়ির টুকটাক কাজ দেখত, তবে বৌঠান আসার পর ওর একটু সুবিধেই হয়েছে। বৌঠানের হাতের রান্নার স্বাদের কোনো জবাব নেই। বৌঠান আসার পর থেকে আমাদের আর অন্য কোথাও খাবার খেতে ভালোই লাগে না। আর এর মধ্যে প্রকাশকের চাপটাও এখন কম, কারণ এই সবে পূজা বার্ষিকীর জন্য নতুন উপন্যাস লিখে দিয়েছি, তাই পকেটও ভর্তি, অপরদিকে মেজাজটাও ফুরফুরে। সত্যি বলতে কলকাতায় এইবার এতটা শীত পড়েছে যে আর পারা যাচ্ছে না। লোকজন তো তাই রাত 9টার পর আর দেখাই যায় না রাস্তায়। সবাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে বাড়ি ফিরতে চায়। ব্যোমকেশ একটা শাল জড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সে ঘরে এসে বাইরের দরজাটা টেনে দিয়ে বলল, হাইবারনেশন কি জানো ভাইয়া? কথাটা কেমন জানি আমার চেনা চেনা ঠিক ছিল, তবে ব্যাপারটা যে কি তখন তা মাথায় এলো না। অগত্যা বলতেই হলো, তুমিই বলো। এটা কিন্তু তোমার জানা উচিত ছিল ভাইয়া। আসলে ব্যাপারটা হলো, শীতকালে কিছু প্রাণীর মধ্যে বিপাকীয় কার্যকলাপ হ্রাস হয়ে যায়। এই অবস্থাকেও হাইবারনেশন বলা হয়। অনেক প্রাণী শীত ঘুমে যায়, যেমন মাছ, উভচর এবং সরীসৃপ। সাপ, ব্যাঙ বা টিকটিকি শীতল আবহাওয়ায় শীত ঘুমে যায়, কারণ তারা শীতল রক্তযুক্ত প্রাণী। তা তোমার এইরূপ মন্তব্যের কারণটা ঠিক কি জানতে পারি? আমার বিশ্বাস কলকাতার নামি নামি অপরাধীরাও এখন বোধ করি ওই হাইবারনেশনে চলে গেছে, তাই তাদের দেখা নেই। সত্যি তুমি বলো বটে। কথাটা শেষ হওয়ার আগেই বাড়ির বাইরে মোটর জিপের শব্দ শুনতে পেলাম, আর সেটা আমাদের বাড়ির নিচেই থামলো বলে মনে হলো। ও বলল, সাব ইন্সপেক্টর বিধুবাবুর জিপ, তিনি আসছেন। এই বিধুবাবুকে আমি চিনি অনেক দিন থেকেই, অনেক দিন ধরেই অনেক কেসে ওর সাথে থেকেই। লোকটার বয়স ওই 35-এর কাছাকাছি, ভুঁড়ি আছে, আর নাকের নিচে একটা বড় গোঁফ। আমরা তো আগে ওনাকে পাঞ্জাবি মনে হতো, পরে জেনেছি উনি বাঙালি। সঙ্গে সঙ্গে সিঁড়িতে ঠক ঠক করে বুটের ওঠার শব্দ পেলাম। সত্যি ঘরের মধ্যে ঢুকে এলেন বিধুবাবু। বেশ পরিপাটি করে চুল আঁচড়ে স্নান করে বেরিয়েছেন, তা বোঝাই যাচ্ছে। অর্থাৎ থানায় যাওয়ার আগেই এখানে এসেছেন। আমাদের দিকে নমস্কার করে তিনি বসলেন। ও একটা হাঁক দিল, পুটিরাম, আর এক কাপ চা দিয়ে যাও তো, বিধুবাবু এসেছেন। চা মনে হয় একটু বেশি ছিল পুটিরাম, তাই ওটা গরম করে সে দিয়ে গেল। ও একটু হেসে বলল, তা বিধুবাবু, ঘরে ঢোকার আগে যেভাবে মাথায় ঠোকা খেলেন আপনি, আর কানের পাশে সাবানটা এখনো পোছা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে যে আপনি সবিশেষ চিন্তায় আছেন। ব্যাপারটা কি? বিধুবাবু ঠিক ওর দৃষ্টির প্রশংসা করবেন না ওই কানের পাশের সাবান পরিষ্কার করবেন, তা হয়তো ঠিক না করতে পেরেই হাত কানের দিকে তুলে বললেন, আমার কি যাচ্ছে তা আমি জানি, তুমি বুঝবে না ব্যোমকেশ। খবরের কাগজ দেখেছো আজকের? ও ওর হাতের বন্ধ খবরের কাগজটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলি বিধুবাবু, সে সুযোগ এখনো হয়নি। সকালবেলা উঠে একটু গল্প করার দরুন। তা হয়েছে কি, খুলে বলুন তো। খবরের কাগজের থেকে আপনার কাছে ভালো খবর থাকবে আমি জানি। বিধুবাবু প্রথমে নিজেকে খানিকটা সময় দিয়ে খানিকটা দম নিলেন। তারপর বিধুবাবু নিজের চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, প্রথমে তাহলে আগের ঘটনাগুলো বলি আগে, তারপর কাল রাতেরটা বলছি। এই মাসের 10 তারিখ নাগাদ শোভাবাজারের কাছে খালি ছোট গলিতে একটা মৃতদেহ উদ্ধার করি আমরা। পুলিশ তখন ভালো মতোই তল্লাশি চালায়, তবে খুনি যে কে তার হদিশ এখনো জানা যায়নি। ভদ্রলোক কিন্তু সাধারণ কোনো মানুষ নন, এই কলকাতার নামজাদা একজন সোনার দোকানের মালিক, সোনার কারবারের ব্যবসায়ীও বলতে পারো। তবে ছোটখাটো দোকান নয়, বড় দোকান। চাঁদনি জুয়েলার্সের মালিক স্বয়ং জয়ন্ত সান্যাল। ভদ্রলোক কিভাবে এবং কেন মারা গেলেন সেটাও একটা রহস্য বলা চলে। ভদ্রলোকের অগাধ টাকা ছিল, কিন্তু রাতের বেলা যে কি করতে হঠাৎ ওই গলির কাছে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারিনি। আর লোকটার মৃত্যু ঘটেছে অত্যন্ত আশ্চর্যজনকভাবে। গায়ে কোনো ছোড়া বা আঘাতের চিহ্ন নেই, বা বলা যায় শরীরের কোথাও কোনো ক্ষত নেই। পোস্টমর্টেম করেও জানা গেছে শরীরে কোনো বিষেরও প্রবেশ ঘটেনি। তবে কিভাবে মরল উনি, এটা পুলিশ কিছুতেই ধরতে পারছে না ব্যোমকেশ।
পোস্টমর্টম রিপোর্টেও মৃত্যুর কারণ ধরা পড়েনি বলছেন আপনারা। কিন্তু বড়ই অদ্ভুত এবং অবাক করে দেওয়ার মতো কিন্তু ঘটনাটা। হ্যাঁ, সেটাই তো বলছি। বড় লোকেদের যে শত্রু থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু মোটিভ ছাড়া কেউ তাকে খুন করবেই বা কেন বুঝতে পারছি না কিছুতেই। ওটা তো গেল একটা, আর তারপর ওই রকমই ডালহৌসির কাছে এক নির্জন গলিতে পাওয়া যায় অপর একটা মৃতদেহ। দিনটা মনে পড়ছে ওই এই মাসের 20 তারিখ হবে। দেহটা ছিল একজন নামজাদা উকিল বিকাশ মুন্সির। লোকটারও খুনের কোনো মোটিভ নেই, সেমও ওইভাবেই মৃত্যু ঘটেছে ওরও। পোস্টমর্টেম করেও কোনো লাভ হয়নি। খুনের সব কিছু সেম, কিন্তু মানুষ আলাদা। এই গেল দুইজনের কথা। 20 তারিখের খবরটা আমার চোখে পড়েনি, তবে 10 তারিখের খুনটা আমি খবরের কাগজে দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো পুলিশ ওদের কাজ করে এত তাই খোঁজ করে নেবে, আর লোকটা বড় লোক, তাই শত্রুর শেষ নেই, তাই আর মাথা ঘামায়নি। কিন্তু এখন দেখছি জোরালো ব্যাপার। ঠিক আছে, এগোতে থাকুন আপনি। পুলিশও সাধারণ মৃত্যু ভেবে ফাইল ক্লোজ করে দেয়। আমার কাছে দুটোর সব ডিটেলস আছে, চাইলেই তা পাওয়া যাবে। আর তুমি তদন্তে যা যা দরকার সব রকম সাহায্য পাবে, আমি কথা দিলাম। তারপর বলি শোনো। আমি আর ও এতক্ষণ সমস্ত ঘটনা মন দিয়ে শুনছিলাম। এবার ও পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে একটা বড় সড়ো টান দিল। তারপর ধোয়ার রিংটা ওপরের দিকে ছেড়ে বিধুবাবুর উদ্দেশ্যে বলল, সিগারেট চলবে বিধুবাবু? না, এখন দরকার নেই, সকালে একটা নিয়েছি। আমার আবার বেশি খাওয়া বারণ আছে। এই পরে কি ঘটলো সেটা বলি শোনো। বিধুবাবু আবার বলা শুরু করলেন। কিন্তু অসুবিধাটা হলো অন্য। কাল ঠিক রাত 12টার দিকে উত্তর কলকাতার একটা গলিতে নতুন একটা মৃতদেহ পাওয়া গেছে। কাল তারিখ ছিল 30, বুঝতেই পারছো। আর এই লোকটা কিন্তু আগেরগুলোর মতো হাই প্রোফাইল লোক নয়। রাস্তার একজন সাধারণ ভিখিরি। সকালে ভিক্ষা করত পথে পথে, আর রাতের বেলা ঘুমিয়ে পড়তো ফুটপাতে। এই লোকটাকেও খুন করা হয়েছে ওই একইভাবে। তবে ওকে খুন করার কারণ কি? এদিকে রাতের বেলা হোক কিংবা দিনের বেলা, সাংবাদিকগুলোকে তো চেনই। সেই রাতে সব খবর নিয়ে তুলে দিয়েছে আজকের খবরের কাগজে। বোঝো ব্যাপারটা। ভিখারিটার মৃত্যুর খবরটাও তুলে দিয়েছে বড় বড় করে। তার উপর আবার ওটা আমার এলাকার আন্ডারেই পড়ে। একই রকম পরপর 3টি মৃত্যুর ঘটনা। সাংবাদিকরা কি আর ছাড়ে? রং চড়িয়ে পুলিশ কি করছে এই সব লিখে ভরিয়েছে যত সব। আর ওই পুলিশ সুপার লোকটা সকাল সকাল উঠে কি ভাবে কে জানে। ঠিক লোকটা উঠে খবরের কাগজ দেখেছে আর সঙ্গে সঙ্গে আমায় ফোন। আমার এলাকায় এসব কি হচ্ছে বলে হাজার কথা শুনিয়ে দিল। আর বলেছেন সব খুঁজে তাড়াতাড়ি নাকি সব পরিষ্কার করে কেস সলভ করে রিপোর্ট দিতে। এবার বলো তো আমি কি করি? আমার মাথায় কিছু আসছে না, তাই তোমার কাছেই ছুটে এলাম। আমি এখন ওই ভিখারির বডিটা দেখতেই যাচ্ছি, তুমিও এসো না আমার সাথেই। সত্যি ওর হাতে তেমন একটা কাজ ছিলই না বলা চলে, তাই সে উঠে 2 মিনিটে তৈরি হয়ে নিল। আমিও পায়জামাটা জড়িয়ে বিধুবাবুর জিপে উঠে পড়লাম। বৌঠানকে আসতে দেরি হতে দেখলে খাবার খেয়ে নিতে বলে ওর সাথে আমি বেরিয়ে পড়লাম। ওকে দেখলাম খবরের কাগজটা সাথে করেই নিয়ে বেরিয়েছে, তাই জিপে বসে রাস্তায় আসতে আসতেই ওই খবরের ওই জায়গাটা ও মন দিয়ে পড়ছিল। কলকাতার রাস্তায় আজ বেশ জ্যাম বলা চলে। অনেকদিন ধরেই কোনো রাজনৈতিক দলের মিটিং বা মিছিল জাতীয় কিছু একটা হওয়ার জন্য এই হাল। এইসবের থেকে আর রেহাই নেই। রোজ দিন কিছু না কিছু লেগেই আছে, আর তাতে সাধারণ মানুষের হয়রানি হয় আর কি। ছোট রাস্তার ভিড়টা কাটিয়ে বেরোতেই গাড়ি বড় রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে সামনে ফাঁকা পেয়ে দ্রুত গতিতে ছুটল। বেশিক্ষণ লাগলো না, পুলিশের জিপ আমাদের বেশ 21 মিনিটের মধ্যে পৌঁছে দিল সেই জায়গাটায়। সত্যি বলতে সকালেও গলির মধ্যে যে হালকা ভিড় থাকবে তা আমি আন্দাজ করতে পেরেছিলাম। আর চারিপাশে এদিক ওদিক ঘিরে রয়েছে কয়েকজন চেনা পুলিশ। মৃতের শরীরের চারপাশে সাদা রঙের ডেড মার্ক দিয়ে ঘিরে রেখেছে ওরা। ওকে দেখলাম প্রথমেই নেমে লাশটার কাছে চলে গেল। তারপর প্রথমেই হালকা ঝুঁকে নিচু হয়ে সে বডিটার দিকে দেখতে লাগলো।
লোকটার বয়স হবে ওই 40-এর কাছাকাছি। গায়ে ছেঁড়া অপরিষ্কার জামা কাপড়, মুখে ভর্তি বড় বড় দাড়ি গোঁফ। লোকটার মুখের বা শরীরের কোনো বিকার নেই। দেখে তো মনে হচ্ছে অতি নিরিবিলিতে ঘুমোচ্ছে, হঠাৎ হয়তো সে জেগে উঠবে। ও ভালো করে লাশটার আশেপাশের জায়গাটা একটু খুঁজে দেখছিল। সে এগিয়ে গেল পাশে অগোছালো অবস্থায় থাকা ডাস্টবিনটার দিকে। একটা পুলিশের লোককে ডেকে বলল, এটা খুঁজে দেখেছো? কিছু পেয়েছো এই ডাস্টবিন থেকে? লোকটা দেখলাম মাথা নেড়ে না জানিয়ে দিল। ও এবার এগিয়ে গিয়ে ভালো করে লাশটা পরীক্ষা করে আমার দিকে তাকিয়ে বলল, কি ভাইয়া, দেখে কি বুঝছো? মুখের দিকটা একটু মন দিয়ে লক্ষ্য করো তো ভালো করে। আমিও কিন্তু দেখে তেমন কিছুই বুঝতে পারলাম না, এতে আবার এমন কি আছে। চোখের সামনে লোকটা পড়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে না বলে দিলাম। ও আমার দিকে তাকিয়ে একটু হাসলো। সেই সময় আমি দেখতে পেলাম ওর চোখ দুটো চকচক করে উঠল। সূর্যের আলো চশমার কাছে এসে পড়লেও বোধ করি এত বেশি চকচক করতো না। বিধুবাবু এতক্ষণ একটা কনস্টেবলের সাথে কথা বলতে ব্যস্ত ছিলেন। সেই কনস্টেবল ওনার হাতে একটা ফাইল দিল। সেটা নিয়ে তিনি আমাদের দিকে এগিয়ে এসে বললেন, তোমাদের দেখা শেষ আশা করি। তাহলে আমি বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আর লোকটার পকেটে কিন্তু পাওয়া গেছে প্রায় 3000 টাকার ক্যাশ নোট। ও একটু উত্তেজিত হয়ে বলল, বলছেন কি বিধুবাবু? এটাই তো একটা চাঞ্চল্যকর তথ্য। ভিকিরিগুলোর পকেটেও আজ এত টাকা থাকছে নাকি? আজকাল তো আমার পকেটেও এত টাকা থাকে না। তো একটা কাজ করুন, বডিটা তাড়াতাড়ি পরীক্ষা করতে পাঠান, আর যত দ্রুত পারা যাবে আমাকে এটা রিপোর্ট দেবেন। বিধুবাবু এবার মাথা চুলকে বললেন, এই খুনটাও ঠিক আগের বারের দুটো খুনের মতোই, প্যাটার্ন সেম বলা চলে। অপরদিকে আমার মনে হচ্ছে এই খুনগুলো হয়তো একটা লোকেরই কাজ, বা বলা চলে একজন আততায়ীর কাজ। এরও তো খুনের মোটিভ পাওয়া যাচ্ছে না। ধুস, এটাও হাতছাড়া হলে আমার আর প্রমোশনের আশা নেই দেখছি। আপনি একদম ঠিক ধরেছেন বিধুবাবু। আর ভালো করে ভেবে করে দেখুন, ঘটনাগুলি কিন্তু ঘটছে 10 দিন পর পরই। প্রথমটা ঘটলো 10 তারিখ নাগাদ, তারপরেরটা 20, আর আজ তো 30। এক কথায় বলা চলে 3টে খুনের মধ্যে কোথাও না কোথাও মিল আছে, অথবা খুনি আমাদের কিছু সূত্র দিতে চাইছে হয়তো। আমার মাথায় কিছু আসছে না, তুমি বরং এই সব কিছুর একটু তদন্ত করো। ও ওনার কথায় কান না দিয়ে এগিয়ে গেল আবার বডিটার দিকে। তারপর বডিটার মুখের দিকে আঙুল দেখিয়ে বলল, ভালো করে দেখুন বিধুবাবু, লোকটার মুখে কিন্তু দেখা যাচ্ছে আতঙ্কের ছাপ, অর্থাৎ সে কিছুতে ভয় পেয়েছে। আর যেভাবে তাকে ফেলে রাখা হয়েছে তাতে যে কেউ আক্রমণ চালিয়েছে এর উপর তা স্পষ্ট। তার মানে তো তুমি বলতে চাইছো এটা অ্যাটেম্পট মার্ডার? একদমই তাই, সেটা আমি হলপ করে বলতে পারি। আমি বলে উঠলাম, তবে খুনটা হলো কিভাবে? শরীরে আঘাত নেই, কোনো বিষ নেই, সবটাই কেমন জানি ধোয়া ধোয়া ঠেকছে আমার কাছে। ও এবার বিধুবাবুকে বলল, বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছেন ঠিক আছে, তবে আমার আগের 2জন খুন হওয়া লোকগুলোর পরিবারের ডিটেলস চাই কিন্তু। আর দরকার হলে আমি ওদের সঙ্গে গিয়ে কথা বলবো। এখন দুপুর হতে চললো, আমি চলি কেমন? এই তথ্যগুলো জোগাড় করে রাখুন, বাকিটা আমি দেখছি। বিধুবাবু আমাদের জিপেই ছেড়ে দিয়ে আসবেন বলেছিলেন, তবে ও বলল আমরা ট্যাক্সিতে চলে যাব। উনি যেন এখন রিপোর্টগুলো আনার ব্যবস্থা করেন। সেখান থেকে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে আমি ওকে বললাম, তা কি বুঝতে পারছো? আমার তো বিশ্বাস এইসবের পেছনে আছে হয়তো কোনো গভীর এক ষড়যন্ত্র। কারণ দেখো, প্রথম 2 বার শহরের নামি দামি লোক, আর এইবার সোজা রাস্তার এক ভিক্ষুক। দিন আনা দিন খাওয়া লোকটার কাছে আততায়ীর কি পাওয়া থাকতে পারে যে তাকে খুন করবে? থাকে থাকে, প্রথমত ভিক্ষুকটার পকেট থেকে মিলেছে প্রায় 3000 টাকার নোট, সুতরাং তাকে গরিব বলা চলে না। অপরদিকে লোকটাকে খুন করা হতে পারে আগের 2টো খুনকে পুলিশের নজর থেকে লুকিয়ে ফেলার জন্য। হয়তো এই খুনটা মোটিভহীন। তুমি জানো তুমি কি বুঝতে পেরেছ? ও খালি হেসে বলল, আমি এখনো অথই জলেই খালি ধোঁয়া ধোঁয়া কিছু তথ্য পেয়েছি মাত্র। দেখা যাক কেসটা কত দূর এগোয়। কিন্তু আমি হলপ করে বলতে পারি এ কোনো শিক্ষিত মাস্টার মাইন্ডের কাজ। না হলে খুনের সঙ্গে একটা ক্লু রেখে গেল না। কিভাবে মৃত্যু ঘটিয়েছে সেটাও বোঝার উপায় নেই। শিক্ষিত মাথা আর উপযুক্ত উপস্থিত বুদ্ধিযুক্ত আততাই, এটাই তো চেয়েছিলাম।
বাড়িতে ফিরে ও আর আমি প্রথমে স্নান সেরে নিয়ে খেতে বসলাম। আজ রান্না বৌঠান করেছে। সত্যি বলতে বৌঠানের হাতের রান্নায় জাদু আছে। হাত চেটে পুটে খেলাম আজকে। দুপুরে আমি একবার ওর ঘরে গিয়ে দেখেছিলাম ও নিজের কালো ডায়েরিতে কিছু একটা লিখতে লিখতে সিগারেট টানছে। আমি জানি এই সময়টা ও ভাবনার জগতে ডুবে যায়, কেসটা নিয়ে কিছু চিন্তা করছে ও। তাই এখন কিছু প্রশ্ন করে বিরক্ত করে লাভ নেই, কিছুর উত্তরও পাবো না। তাই আমি বসার ঘরে একটা বই পড়ছিলাম। তখনই হঠাৎ আমাদের ঘরের টেলিফোনটা বেজে উঠল। আমি পাশেই ছিলাম, তৎক্ষণাৎ তুলে নিলাম সেটা। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বলার সাথে সাথেই উল্টো দিক থেকে ভেসে এলো বিধুবাবুর গলায়। আচ্ছা, তুমি ব্যোমকেশ কি ঘরে আছে? ছাড়ো, তোমায় বলে দিই, হাতের কাছে কাগজ পেন থাকলে একটু নিয়ে নাও। আমি ওনার কথা মতো একটা পেন নিয়ে নিলাম, আর কাগজ পাশেই ছিল। উনি একটা ঠিকানা বললেন আর আমি নোট করে নিলাম। হ্যাঁ, ওকে বলে দিও এই ঠিকানাটা কিন্তু প্রথম যিনি খুন হন তার বাড়ির। ওনার মৃত্যুর পর ওনার স্ত্রী মিসেস স্যান্নালি ওদের দোকান চালান। আর দ্বিতীয় যে উকিল খুন হন, ওর তিনকুলেও কেউ ছিল না, তাই ওর ঠিকানা জেনেও লাভ নেই আশা করি। আর একটু পরেই একটা কনস্টেবল তোমাদের বাড়িতে 3টে রিপোর্ট পৌঁছে দেবে। ব্যোমকেশকে ওটা ভালো করে দেখে নিতে বলো। আর নতুন কিছু জানলে আমাকে বলতে ভুলবে না কিন্তু। আমি মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে ফোনটা নামিয়ে রাখলাম। ওর ঘরে গিয়ে বিধুবাবুর বলা কথাগুলো খুলে বললাম সবটা। ওর ভুরুটা এমনিতেই কুঁচকেই ছিল। আমার কথাগুলো শুনে ভ্রুকুটিটা যেন আরও বেড়ে গেল। ও বলল, ঠিক আছে, কনস্টেবলটা রিপোর্ট আনলে আমার কাছে নিয়ে আসবে। অগত্যা আমি বসার ঘরে অপেক্ষা করতে লাগলাম কখন লোকটা আসবে চিন্তা করে। এমনিতেই দুপুরবেলা, তার ওপর আবার পেটে ভাত পড়েছে। চোখটা যেন বন্ধ হয়ে এলো। কখন যে চোখটা লেগে গেল তা বুঝতে পারিনি। সোফায় বসিয়েই ঘুমিয়ে পড়লাম। এর মধ্যে কখন যে লোকটা এসে রিপোর্টগুলো ওর হাতে তুলে দিয়েছে তা আমি জানি না। ঘুম যখন ভাঙল তখন প্রায় বিকেল 5টার কাছাকাছি। এমনিতেই শীতকাল, তার উপর এখন আবার তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আমি যখন ওর ঘরে গেলাম 3টা ফাইল পড়ে থাকতে দেখলাম। ও আমায় দেখেই বলল, ও তুমি, ঘুম ভাঙলো তবে? তৈরি হয়ে নাও, মিসেস শ্যানলালের সঙ্গে বাড়ি যেতে হবে। মহিলার সঙ্গে দেখা করা অত্যন্ত আবশ্যক। আমি শুধু বললাম, তুমি ওই ফাইলগুলো দেখেছো? কিছু কি জানতে পারলে রিপোর্টগুলো দেখে? ও চিন্তিত গলায় বলল, না, এখনও না। এই রিপোর্টগুলো সব বোগাস। আততাই ভালোভাবেই জানে কিভাবে খুনের সব প্রমাণ মুছে ফেলতে হয়। এই রিপোর্টে কিছুই নেই, শুধু মৃত্যুটা যে একই রকমের সেটা শুধু জানা গেছে। আর প্রথম যে দুজন খুন হয়েছিলেন, উকিল সাহেব ও মিস্টার শ্যানল, দুজনেরই হার্টের ব্যামো ছিল। এটা পরীক্ষায় ধরা পড়েছে। ব্যাস, এইটুকুই আপাতত। আমি আর কথা না বাড়িয়ে তৈরি হয়ে নিলাম মিসেস সান্যালের বাড়ি যাওয়ার জন্য। বৌঠান 3 পেয়ালা চা সামনে টেবিলে রেখে বসল। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, ও তৈরি হচ্ছে দেখলে? বৌঠান একটু হেসে ডাক ছাড়ল, কি গো শুনছো? এরপর কিন্তু চা ঠান্ডা হয়ে গেলে আমি আর গরম করতে পারবো না। পরে চা চা করবে না কিন্তু। ও দেখি তৈরি হয়ে সুরসুর করে উঠে এসে সামনের পেয়ালায় চুমুক দিয়ে বলল, চাটা না করলেও হতো, সন্ধ্যাবেলায় মিসেস শ্যানলের বাড়ি যাব। তিনি কি আর চা না খাইয়ে ছাড়বেন? আচ্ছা, আজ খেয়ে আসো তাহলে। কিন্তু কাল সকাল বিকেল তোমাদেরকে কে চা দেয় আমিও দেখবো। আরে রাগ করার কি আছে বলো? তোমার হাতে চা না খেলে আমার কি আর মাথা গলে? থাক থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। কেসটা শেষ হলে তার ব্যাপারে আমায় এসে বলতে হবে কিন্তু। ছোট করে যা হয় তুমি তা ঠাকুরপুর থেকে পরে শুনে নিও। বেশিক্ষণ বাকি নেই যে, আমরা বেরোবো এক্ষুনি। আমি বসে চা খেতে খেতে দিদিকে ছোট করে সমস্ত ঘটনা বললাম। ততক্ষণে ওকে দেখি হাতে ফাইলগুলো নিয়ে চলে এসেছে। আমায় বলল, ওরও এবার আর দেরি করা যাবে না, বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে মিনিট 20 হাঁটার পথ। গল্প করতে করতে পৌঁছে যাবোখন। তাই চলো তাহলে। তবে ফাইলগুলো নিচ্ছ যে? ও শুধু বলল, এটা এখন আর আমার লাগবে না, ফেরার সময় বিধুবাবুকে ফেরত দিয়ে আসবো, তাই নিয়ে নিলাম। আজ সন্ধ্যায় ফুটপাতে বেশি ভিড় নেই, তাও চলন্ত গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার নিজের জায়গাতেই আছে।
রাস্তার বাতিগুলো জ্বলে গেছে। ও আর আমি পথ ধরে হাঁটছি। ও আমায় বলল, চলো ভাইয়া, একটা গলির ভিতর দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে ঠিক, কিন্তু তাড়াতাড়ি হবে। আমরা যখন গলির মধ্যে দিয়ে হাঁটছি তখন যেন একটা অদ্ভুত অস্বাভাবিক কিছু মনে হতে লাগলো। সেটা যে কেন তা আন্দাজ করতে পারলাম না। খালি ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে একটা অদ্ভুত ছায়ামূর্তির আগমন। আমি চলতে চলতেই ফিসফিস করে ওকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, এই তুমি কি এই গলির ভিতরে আমাদের পেছন পেছন একটা অদ্ভুত ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করতে পারছো? ব্যাপারটা তবে তুমিও ধরতে পেরেছ। হ্যাঁ, আমি আগে অনুমান করেছি কি সেটা। আসলে একটা অজ্ঞাত লোক আমাদের উপর অনেকক্ষণ ধরেই কিন্তু নজর রাখছে। তবে সে আমাদের বুঝতে দিতে চায় না যে সে আমাদের পিছনে আছে। বিপদের আশঙ্কা দেখছি না, সুতরাং পা চালিয়ে চলো, আর বেশি পথ বাকি নেই। সত্যিই বেশ কম সময় লাগলো। আমরা সেই রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার সাথে সাথেই আমাদের চোখে পড়ল এক পেল্লায় দোতলা বাড়ি। বাড়ির গেটটাই এত বড় যে কি আর বলবো। একটা পাহারাদার গেটে বসে আমাদের দেখেই তাড়াতাড়ি গেটটা খুলে দিল। দারোয়ান লোকটা বাড়িটার দরজা অবধি আমাদের এগিয়েও দিল। বড় বেশ একটা বাগান সদর অবধি চলে গেছে। মাঝখানে রয়েছে পাথর বিছানো রাস্তা। সেইখানে একটা কালো রঙের অ্যাম্বাসাডার গাড়ি দাঁড়িয়ে আছে। ও এগিয়ে গিয়ে ডোরবেল টিপতেই সামনে একটি চাকর এসে দরজা খুলে দিল আর আমাদের নিয়ে গেল একটা বসার ঘরে। চাকরটা আমাদের বসতে বলে চলে গেল। বেশি সময় লাগলো না। ঘরে এসে প্রবেশ করলেন একজন মহিলা, বয়স ওই আন্দাজ 27-এর কাছাকাছি। মহিলা এতটা সুন্দর ও এতটা কম বয়সী হবেন সেটা আমরা আশা করিনি। মহিলার শরীরে রয়েছে সাদা রঙের দামি একটি শাড়ি, রয়েছে হালকা গয়না। মুখের অবস্থা অতটা ভালো নয়। হয়তো এই কয়েকদিন আগেই স্বামী মারা যাওয়ার ক্ষতটা এখনও সেরে ওঠে। আমরা উঠে দাঁড়িয়ে নমস্কার জানালাম। মহিলা বললেন, নমস্কার, আপনি আশা করি ব্যোমকেশ বাবু, তাই তো? পুলিশের থেকে আমাকে আগেই ফোন করা হয়েছিল। আসুন, ভিতরে আসুন। বলুন কেমনভাবে আপনাদের সাহায্য করতে পারি। ও একটু শান্ত গলায় বলল, আমি আপনার স্বামী ও আরও 2জন খুনের তদন্তের ভান নিয়েছি, তার জন্যই আপনার কাছে আসা। আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে। আমি জানি পুলিশ তার নিজের মতো করে জেরা ঠিকই করেছে, তবে আমি আমার দিক থেকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার স্বামীর খুনির শাস্তি হোক সেটা নিশ্চয়ই আপনি চান, তবে আমায় একটু সাহায্য করুন। অবশ্যই, আপনারা বলুন আপনারা কি জানতে চান। আমি যতটা জানবো ততটা বলবো। আপনাদের সাহায্যে ওনার খুনির শাস্তি হলে ওনার আত্মার শান্তি হবে। বলুন আপনি। আমাদের প্রথম প্রশ্ন হলো, আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক কেমন ছিল? আর যেদিন রাতে উনি খুন হন তার কয়েকদিন আগে থেকে কি নতুন কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলেন? না, সেই রকম তো কিছু চোখে পড়েনি। আর সম্পর্কের কথা যদি বলেন, আমার স্বামী এবং আমার মধ্যে বয়সের পার্থক্যটা অনেকটাই বেশি ছিল। তবে তার জন্য সম্পর্কের কোথাও আঁচ কমেনি, সবটাই স্বাভাবিক ছিল। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, মিস্টার শ্যানল রাতের বেলা ওই গলির কাছে কি করছিলেন? ব্যাপারটা বড়ই অদ্ভুত যে ভদ্রলোক তো সুস্থই ছিলেন, তবে ওই রকম সময় তাও আবার রাতের বেলা কেন গেলেন সেইখানে ধরতে পারলাম না। আচ্ছা, আপনাকে কি সেই রাতে কিছু বলে গিয়েছিলেন? উনি তো যেরকমের মানুষ, গাড়ি ছাড়া তো চলার কথা তো ভাবাই যায় না। আপনি যেটা বলছেন সেটা একদম সত্যি। আর সেই দিন ঠিক কি যে হলো আমিও বুঝলাম না। রোজ যে সময় খাওয়া দাওয়া করেন সেই রকমই করলেন। রাতে খাওয়া দাওয়ার পর শুধু বললেন, আমার একটা কাজ আছে, বেরোবো, একটা পুরনো হিসেব মিলিয়ে নিতে হবে। ও মাথায় ভ্রুকুটি এনে জিজ্ঞেস করলো, পুরনো হিসেব বলতে? উনি আপনাকে কিছু বলেছেন নাকি এই ব্যাপারে? ভদ্র মহিলা একটু ইতস্তত করে বললেন, আমি আপনাদের কিছু তথ্য জানাতে চাই যা আমি পুলিশকেও বলিনি। সত্যি কথা বলতে, আমার স্বামী লোকটা আমার বিশ্বাস ভালো লোক ছিলেন না। কারণ ওনার শুনেছি ভিতরে আরো অনেক কারবার চলতো, এমনকি চোরা পাচারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। আর আপনারা
জানবেন, হয়তো ধনীর শত্রুর অভাব হয় না। অবশ্যই, আপনি নির্দ্বিধায় বলুন, তাতে তো আমাদেরই কাজ করতে সুবিধে হবে। আর অপরদিকে খুব তাড়াতাড়ি আপনার স্বামীর খুনিও ধরা পড়বে। তাহলে বলি শুনুন, আসলে আপনি হয়তো জানেন না, বা কেউই হয়তো এটা জানে না, আমাদের কলকাতার বুকে এত বড় দোকান আর বাড়ি এমনি এমনি হয়নি। আমার স্বামী আগে আপনার আমার মতো একজন সাধারণ ঘরের ছেলে ছিলেন। পয়সা কড়িও তেমন একটা ছিল না, সম্পত্তি তো বাদই দিলাম। তিনি তখন হয়তো নতুন নতুন কাজ করতেন শেঠ বলবন্ত রায়ের দোকানে, এবং তিনি শেঠজির এই সব সম্পত্তির দেখাশোনা করতেন। এক কথায় বলা চলে, তিনি সেই শেঠজির ম্যানেজার ছিলেন, অপরদিকে পরামর্শদাতাও। শুনেছিলাম শেঠের বউ মারা গিয়েছিল অনেক আগেই। ওনার একটা ছেলে ছিল, আগে হলে হয়তো আমি বলতাম না, কিন্তু আমার মনে হয় এখন এটা বলে নেওয়া উচিত। আমার স্বামী সৎ উপায়ে এই সম্পত্তি করেননি। সেই সময় শেঠজির ছেলের বয়স ছিল প্রায় 16-র কাছাকাছি। তিনি তার ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু আমার স্বামীর এই সম্পত্তির ওপর লোভ ছিল। তাই তিনি সেই সময় একটা মেয়েকে ধরে আনেন ও শ্লীলতাহানির কেসে ছেলেটাকে ফাঁসিয়ে দেন। শেঠজি এমনিতেই ছিলেন একটু দুর্বল প্রকৃতির মানুষ। ছেলের এই কার্যকলাপ সহ্য করতে পারেননি। আদালতে ওঠে এই কেস ও মিথ্যেভাবে ছেলেটিকে ফাঁসানো হয়। যেহেতু ছেলেটির বয়স তখন 16, তাই জেলের বদলে একটা হোমে তাকে বন্দি করে রাখা হয়। শেঠজি অত্যন্ত ভেঙে পড়েন, ছেলেকে তৎক্ষণাৎ ত্যায্য পুত্র করেন। আর সেই সময় আমার স্বামী ওনার দুর্বলতার সুযোগ নিয়ে ওনাকে দিয়ে লিখিয়ে নেন সব সম্পত্তি। শেঠজি কিছুদিনের মধ্যেই হঠাৎ একদিন হার্ট অ্যাটাক করে মারা যান। সমস্ত সম্পত্তি পান আমার স্বামী। এত বছর সব কথা তিনি চেপে রেখেছিলেন। আর একটা কথা। আপনি নির্ভয়ে বলুন মিসেস সান্যাল। আপনি যা কথা বলেন, এই কেসটা এখন যেন অন্যদিকে মন নিতে শুরু করেছে। আপনি যা বলছেন এগুলো সম্পূর্ণ অজানা এবং নতুন তথ্য। হ্যাঁ, আর একটা কথা আপনাদের আমার প্রথমেই বলা উচিত ছিল, যেটা আমি গোপন করে যাই। তা হলো, আমি কিন্তু মিস্টার স্যান্যালের প্রথম স্ত্রী নই, আমি দ্বিতীয় পক্ষ। আসলে যেসব ঘটনা আপনাকে আমি বললাম, সবটাই আমার স্বামীর মুখে শোনা। এই সব ঘটনার অনেক পরে আমাদের বিয়ে হয়েছিল, তাই আমি কিছুই জানতাম না। তিনি খুন হওয়ার কিছুদিন আগে আমায় কথায় কথায় এসব বলেছিলেন। সত্যি কথা বলতে, উনি বেশ কিছুদিন একটা অদ্ভুত সমস্যাতেও ছিলেন। সেটা শারীরিক দিক থেকে ওনাকে দুর্বল করে দিয়েছিল। সেটা হলো, উনি কয়দিন আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন। সবসময় যেন অদ্ভুত রকমভাবে হাঁপাতেন। ডাক্তারও দেখাচ্ছিলেন, তবে শেষ রক্ষা আর হলো কই বলুন? শেষ অবধি খুন হতে হলো ওনাকে। দাঁড়ান, নামটা কি যেন ছিল, মাথায় আসছে না ঠিক। হ্যাঁ, এবার মনে পড়েছে, মিস্টার মিশ্রা। আমার স্বামীকে একজন হার্ট স্পেশালিস্ট ডক্টর অনিরুদ্ধ রায়কে রেকমেন্ড করেছিলেন, তাকেই দেখাতেন তিনি। আর কিছুদিন যাবৎ ওনার সমস্ত চিকিৎসা ওনার তত্ত্বাবধানেই হচ্ছিল। খুব বড় নাম করা ডাক্তার। কলকাতা শহরে ওনার নিজস্ব চেম্বারও আছে। সেখানে তো শুনেছি রোগীদের ভিড় লেগেই থাকে। তবে তিনি ওনাকে বাড়ি এসে ট্রিটমেন্ট করতেন, তার জন্য বেশ মোটা অঙ্কের টাকাই চার্জ করতেন। তবে অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি যার কথা বললেন মিস্টার মিশ্রা, উকিল সাহেবের কথা বলছেন কি আপনি? কথাটা শেষ করার আগেই মহিলা বললেন, হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, উনিও কিছুদিন আগে খুন হন। ও এবার উঠে বলল, অসংখ্য ধন্যবাদ মিসেস সান্যাল। আপনি জানেন না আপনি আমায় কতটা সাহায্য করলেন। আজ তাহলে উঠি, কেমন? আপনার তথ্যগুলো আমায় এই কেসটায় অনেকটা সাহায্য করবে। তবে একটা শেষ প্রশ্ন করতে পারি কি? অবশ্যই। আপনি সমস্ত তথ্যগুলো পুলিশকেও বলতে পারতেন, তাতে ওদেরও কাজ করতে অত্যন্ত সুবিধা হতো। আপনি সেটা ওনাদের না বলে আমাকে বললেন কেন? খুব সহজ ব্যোমকেশবাবু। প্রথম কথা হলো, পুলিশের উপর আমার তেমন একটা ভরসা নেই। অপরদিকে একজন মহিলার স্বামী মারা গেছেন, তার মনের অবস্থা কেমন হবে সদ্য সদ্য আপনি বুঝতেই পারছেন আশা করি। ওই লোকগুলো আমায় বিরক্ত করে জেরা করছিল, অমন মানসিক অবস্থার সময়ও। তার উপর ওরা আমায় দোষী রূপে সন্দেহ করছিল। ভাবুন একবার, আমি নাকি নিজের স্বামীকেই খুন করব। এটা
কোনোভাবে সম্ভব? বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আজ উঠি কেমন? আপনারা বসুন, আমি কথায় কথায় ভুলেই গেছি একদম। একটু চা আনতে বলি? না, সেটার কোনো দরকার নেই। আজ আমাদের তারা আছে, পরের বার আসলে নিশ্চয়ই খেয়ে যাব। ধন্যবাদ। ও আর আমি বেরিয়ে এলাম রাস্তায়। ও আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, আরামের টাকা কেউ খেতে পারে না, বুঝলে ভাইয়া। আর টাকা থাকলেও যে এতটা কম বয়সী বউ পোষা যায় সেটা জানা হয়ে গেল। আর এখন দেখো, এত ফন্দি করে সম্পত্তি পেয়ে কি হলো? মরতে হলো সেই খুন হই। আর এখন সব সম্পত্তির মালিক এই মহিলাই। তুমি কি এই মহিলাকেও সন্দেহ করছো নাকি? তদন্ত চলাকালীন কাউকেই সন্দেহের বাইরে রাখা যায় না, তবে পুলিশের লোক যে ভুলগুলো করেছিল সেগুলো না করার কারণে অতি সহজেই অজানা কিছু তথ্য জানা হয়ে গেল, দেখলে ভাইয়া। তবে উনিও সন্দেহের তালিকায় রয়েছেন। অবশ্যই। ভদ্রমহিলার বয়সও কম। হয়তো সমস্ত সম্পত্তি হাতানোর লোভে লোক লাগিয়ে খুনও তো করাতে পারেন ওনার স্বামীকে। হতেই পারে, তবে বাড়ি থেকে তোমার বৌঠানের হাতের কড়া চাটা খেয়ে আসাই ভালো হলো। বড় লোকের বাড়ির চা পাতা খরচ হলো না, কি বলো? আমরা পথে হাঁটতে হাঁটতে কথা বলছিল। একটু এগিয়েই আমাদের সামনে পড়ল সেই অন্ধকার গলিটার মুখ, যে গলি দিয়ে আমরা আসার সময় এসেছিলাম। আবার আমরা তাড়াতাড়ি হওয়ার জন্য সেইখান দিয়েই বাড়ি ফিরবো বলে ঠিক করলাম। চার মাথার মোড়টায় তখন লোকজন তেমন একটা ছিল না। আমরা পার হয়ে ওই গলিতে ঢুকতেই যাব, ঠিক সেই সময় একটা বড় কাণ্ড ঘটে গেল। সমস্ত ঘটনা এতটা দ্রুত হলো যে বলে বোঝাতে পারবো না। গলিটার বাম পাশে আমরা যে পথ দিয়ে সামনের দিকে এগোচ্ছি তখনই শুনতে পাই শব্দটা কানে যাওয়ার সাথে সাথেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল আগাম বিপদের বার্তা। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাদের উল্টো দিক থেকে ভেসে এলো একটা ভারী গাড়ির ইঞ্জিনের শব্দ। ও আর আমি পথ পার হচ্ছি, হঠাৎ করেই একটা গাড়ি আমাদের পেছনে, বলা নেই কওয়া নেই, বিশ্রীভাবে সেটা অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে এলো আমাদেরই দিকে। অন্ধকারে গাড়ির চালকের মুখটা সঠিকভাবে দেখতে পারিনি। অপরদিকে গাড়ির নাম্বার প্লেট যেন কিছু একটা দিয়ে আগে থেকেই ঢাকা ছিল। যে গাড়ির চালক, সে হয়তো ইচ্ছে করেই এতটা জোরে চালাচ্ছে। লোকটার মতলব ছিল হয়তো আমাদের গাড়ির নিচে ফেলে মেরে ফেলা। তবে ব্যাপারটা কি অত্যন্ত সহজ? ও সবসময় অত্যন্ত চনমনে এবং সর্বদা প্রস্তুত। সে এক ধাক্কায় আমায় ফেলে দিল রাস্তার একদিকে, আর সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে নিজেও লাফ মেরে দিল। তারপর সে একটা ডিগবাজি খেয়ে পড়ে নিজেই উঠে দাঁড়ালো রাস্তার পাশে। গাড়িটা তখন আমাদের কাবু না করতে পেরে তীব্র গতিতে যেমনভাবে এসেছিল ঠিক তেমনভাবেই এগিয়ে গিয়ে ডান দিকের গলি দিয়ে সোজা হারিয়ে গেল। আমি বুঝতে পারলাম যাওয়ার সময় আমাদের ওপর এই লোকটাই পায়ে হেঁটে নজর রাখছিল। সে বুঝতে পেরেছিল ফেরার সময় আমরা এই পথেই আসব, আর সে সেটার অপেক্ষাই করছিল আমাদের শেষ করে ফেলা। ও উঠে নিজের জামার নিচের দিকটা একটু ঝেড়ে বলল, তুমি ঠিক আছে তো ভাইয়া? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তোমার হাতটা একটু ছড়ে গেছে তো, ওটাকে তো এক্ষুনি ফার্স্ট এড করতে হবে। তাড়াতাড়ি চলো, পাশের কোনো ওষুধের দোকান সামনে পেলে বরং করে নেবো। চলো তাড়াতাড়ি। তোমার ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। এসব ছোটোখাটো আঘাত আমার লাগতেই থাকে, কিচ্ছু হবে না। কিন্তু একটা জিনিস স্পষ্ট হলো, কেউ হয়তো জানতে পেরেছে আমি এই কেসটা হাতে নিয়েছি, তাই আমায় সরিয়ে দিতে চাইছে। এবার থেকে রাস্তাঘাটে অত্যন্ত সাবধানে চলতে হবে। যে লোক একসাথে তিনটে খুন করতে পারে, সে নিজেকে বাঁচাতে অবশ্যই আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইবে। চলো, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বাড়ির দিকে এগোনো যাক। সেই রাতে আমরা বাড়িতে ফিরে এলাম। বৌঠানকে আর এই হামলার ব্যাপারে কিছু জানালাম না, কারণে সে অকারণেই খালি খালি চিন্তা করবে। অবশ্যই ও আমায় এটা করতে বারণ করেছিল। ও আজ একসাথে খেলো না, ওর খাবারটা ঘরে গিয়ে দিয়ে আসতে বলল। ও এখন ভাবনার দুনিয়ায় ডুবে আছে। এখন কেউ ওকে ডিস্টার্ব করে, ও তা পছন্দ করে না। কিছুক্ষণ পর যখন ওর ঘরে গেলাম, দেখলাম এদিক ওদিক পায়চারি করছে আর সিগারেট টানছে। খাবারটাও পড়ে আছে পাশে। ওটা দেখে আমি বললাম, তুমি এখনো খাওনি? খেয়ে দিয়ে কাজ করো। খাওয়ার সময় হয়নি ভাইয়া। তুমি একটা কাজ করো তো, কালো ডায়েরিটা খোলো, ওটায় যা যা লেখা আছে বলো আমায় একবার। আমি যতক্ষণ ডায়েরিটা নিজের সামনে মেলে ধরে চোখ বোলাচ্ছি, ও ওর হাতে খাবারটা নিয়ে বসল।
আমি ডায়েরিটা ভালো করে দেখলাম। সেখানে লেখা আছে ছোট ছোট খুদে অক্ষরে কিছু প্রশ্ন। আমি পড়া শুরু করলাম। দাঁড়াও, প্রথমে আছে 1, মিস্টার সান্যাল ও উকিল মিস্টার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? কেন ভদ্রলোক এই উকিলকে চিনতেন? এবং কেনই বা ওরা দুইজন পরপর একসাথে খুন হলো? দুইজনের খুনের মধ্যে কি কোনো লুকোনো যোগসূত্র আছে? দ্বিতীয় প্রশ্ন, 3 জন খুন হলো, কিন্তু ভিখারিটাকে মারার কারণ কি? সে কি আগের খুনগুলো হতে দেখে ফেলেছিল, তাই তাকে এই দুনিয়ার থেকে সরিয়ে দেওয়ার দরকার পড়ে? ভিখারিটার কাছে অতগুলো টাকা এলো কিভাবে? 3 নম্বর প্রশ্ন, মিসেস সান্যাল কথা বলার সময় কিছু যেন লুকিয়ে যেতে চাইছেন, কি সেটা? আর তিনি যে তথ্যগুলো দিলেন সবটাই কি সত্য, নাকি এইগুলোর আড়ালেও আরো কিছু সত্য লুকোনো আছে? ভদ্রমহিলা কি সম্পত্তির জন্য নিজের স্বামীকে মারতে চাইবেন? পরের প্রশ্ন, অনেক বছর আগের যশবন্ত শেঠজির মৃত্যুটাও কি স্বাভাবিকভাবেই হয়েছিল, নাকি তাকেও খুন করা হয়েছিল পরিকল্পিতভাবে? 5 নম্বর, খুন হলো কিন্তু কোনো প্রমাণ নেই কেন? আততায়ী খুনটা তবে করলো কিভাবে? কি অজানা রহস্য লুকিয়ে আছে এইসবের পেছনে? সবার মৃত্যু ঘটলে কার সব থেকে সুবিধে হবে, প্রতিশোধ নাকি অন্য কিছু? শেষ প্রশ্ন, আততায়ীর কি এখনো কাজ বাকি আছে, না শেষ? নতুন খুনের চেষ্টা? আমি এই প্রশ্নটা দেখা মাত্র চমকে উঠলাম। বললাম, আচ্ছা, নতুন খুনের চেষ্টা মানে? তুমি কি সন্দেহ করো যে এখনো কারো মৃত্যু ঘটতে পারে? ও খেতে খেতে আমার প্রশ্নটা শুনে সেটা অবজ্ঞা করে খালি মাথা নেড়ে বলল, এখনো 2টো প্রশ্নের উত্তর পাওয়া বাকি, না হলে এটা সহজেই আন্দাজ করা যেত। আর সেই 2টো প্রশ্নের উত্তর দিতে পারে একজনই। আমার বিশ্বাস সে আমাদের এই কেসে নতুন কিছু তথ্য দিতে পারবে। আমায় একবার বিধুবাবুকে ফোন করতে হবে, কটা অন্য তথ্য জানা দরকার। সেই রাতে ও যে অনেকক্ষণ জেগেছিল এবং কেসটা নিয়ে চিন্তা করছিল সেটা জানতে পারি পরের দিন বৌঠানের থেকে। সেদিন সকালে যখন বসার ঘরে ওকে দেখলাম তখন ও অনেকটাই শান্ত। এই রূপ আমার চেনা, অর্থাৎ ও কিছু জানতে পেরেছে, তার মানে যবনিকা পতন হতে আর বেশি সময় বাকি নেই। কিছুক্ষণ বাদে বৈঠকখানায় একবার ফোন বেজে উঠল। ও ফোনের সামনেই ছিল। স্পিকারে থাকা কথাগুলো একদম স্পষ্ট কানে এলো। বিধুবাবু বলছেন, হ্যাঁ ব্যোমকেশ, তোমাদের কিছু তথ্য দিই, আশা করি কাজে আসতে পারে। প্রথমত, এই উকিল ও মিস্টার সান্যাল কিন্তু ভালো বন্ধু ছিলেন। সোর্স দিয়ে জানা যায় প্রায় 6 বছর আগে এদের একটা কেস কোর্টে ওঠে কোনো শেঠের ছেলেকে নিয়ে। ওরা তাতে জিতেও যায়। ছেলেটির পরে সাজা হয়েছিল 3 বছরের। এটা বাসি খবর, পরে খবর দিন। আচ্ছা, যে মেয়েটাকে ওই শেঠজির ছেলে অত্যাচার করার চেষ্টা করেছিল, মেয়েটার নামটা কি জানেন, বা বয়স এখন কত হতে পারে? কেন জানবো না, এই রেকর্ড চেক করে এলাম। মেয়েটার বয়স ওই এখন 27-এর কাছাকাছি হবে। ঠিক আছে বিধুবাবু, আর বলতে হবে না, বুঝে গেছি। এবার একটা কাজ করুন, যার উপর কেস হয়েছিল অর্থাৎ শেঠজির ছেলে, ওর এখন কোনো খোঁজ আছে কিনা খবর নিয়ে দেখুন। আমার মন বলছে ছেলেটি হোম থেকে ছাড়া পাওয়ার পর উধাও হয়ে গেছে। বিধুবাবু একটু উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ একদম ঠিক বলেছ ব্যোমকেশ, ছেলেটাকে তারপর আর কেউ দেখেনি। ঠিক আছে, একটা ছোট্ট প্রশ্ন বাকি, ওটার উত্তর পেলেই ধরে নিন আমার কেস সলভ। তবে একটা সাহায্য লাগবে আপনার। আজ রাতে আমরা ডক্টর অনিরুদ্ধ রায়ের ডাক্তারখানায় যাব। 10 জনের পুলিশ ফোর্স লাগবে, বাকিটা পরে বলছি। আর আমি একবার থানায় যাব বিকেলের দিকে। রাখছি এখন। ও রিসিভারটা নামিয়ে রাখলো। আমার মাথা মুন্ডু কিছুই ঢুকলো না কি বলতে চাইছে ও। ওই জানে ও কি করতে চাইছে। তবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ও আমায় আজ কিছু না বলেই বেরিয়ে গেল। কেসের শেষ মুহূর্তে এলে ও কেমন যেন শান্ত হয়ে যায়। সবসময় সে কোথাও বেরোলে আমায় তো নিয়ে যায়, তবে আজ যে কেন নিয়ে গেল না সেটা বুঝতে পারলাম না।
আমি একটু একটু ওই বইটা উল্টে পাল্টে দেখছিলাম, এমন সময় ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো এক বছর 50-এর অচেনা লোক। লোকটাকে দেখে অনেকটা চেনা চেনা মনে হলেও কোথায় যে দেখেছি সেটা মাথায় এলো না। ভালো করে দেখলে লক্ষ্য করা যাবে লোকটার মাথায় একটা টুপি, চোখে গোল গোল চশমা, তাতে আবার ফিতে আছে, সেটা গলায় ঝুলছে। নাকের ডগায় একটা ছোট গোঁফ, পরনে সিল্কের কাজ করা পাঞ্জাবি। এক ঝলক দেখে মনে হচ্ছে যেন কোনো ধনী মানুষ, কিন্তু আমাদের ঘরে। জিজ্ঞেস করলাম, আগে আপনি কে? এখানে কি কিছু দরকার আছে? ব্যোমকেশ আসলে একটু বেরিয়েছে, আপনার যদি ওর সাথে দেখা করা থাকে আপনি তবে বসতে পারেন। হ্যাঁ বাবা, দরকার বলে দরকার। ঘোর রহস্য উদ্ঘাটন করতে হবে ওকে। কিন্তু তুমি আমাকে চিনতে পারলে না, এটাই খারাপ লাগলো আমার। লোকটাকে তো আগে দেখেছি বলে মনে পড়ল না, তাই আমি আর কথা না বাড়িয়েই বলে দিলাম, না আপনাকে তো ঠিক চিনলাম না। কে বলুন তো আপনি? বৃদ্ধ ভদ্রলোক আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন। তারপর হঠাৎ চেনা গলায় উত্তর এলো, তুমি যখন চিনতে পারোনি তাহলে কেউ বুঝতে পারবে না, নিশ্চিত হওয়া গেল। আরে এ যে ব্যোমকেশ, চিনতেই পারিনি। ও যে ছদ্মবেশে এসেছে, সত্যি এই ছদ্মবেশ চিনতে না পারার জন্য একটু লজ্জাও হলো বটে, কিন্তু ওর আবার এই ছদ্মবেশ নেওয়ার কারণ কি? ওকে জিজ্ঞেস করতেই ও বলল, সব বুঝতে পারবে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। আজ আমরা একটা খেলা খেলবো, অথবা তুমি বলতে পারো একটা নাটক প্লে করব। আর সেই নাটকের হিরোও আছে, ভিলেনও আছে, এবং নায়িকাও আছে। আমি সবটা বিধুবাবুকে বুঝিয়ে দিয়েছি। বিধুবাবু জিপ নিয়ে আসছেন, তোমায় ওনার সঙ্গে যেতে হবে। আমি ট্যাক্সি নিয়ে পরে আসছি। বিধুবাবুকে সব বলা আছে, ওনার সঙ্গেই থাকবে তুমি। কিন্তু তুমি কোথায় যাবে সেটা তো বললে না। আমার তো জানার জন্য মনটা কেমন আনচান করছে। এখন যেটা বলা হয়েছে সেটা করো। সমস্ত প্রশ্নের উত্তর সঠিক সময়ে পাবে, চিন্তা নেই। তবে একটা যে দারুণ অ্যাকশন নাটক দেখতে চলেছ সেটা হলপ করে বলতে পারি। অগত্যা আর কি করব, এটা ওর একটা অভ্যেস, কিছুতেই ও খুলে বলবে না। রহস্যের জবনিকা পতন হওয়া অবধি অপেক্ষা করতেই হবে। আমি তৈরি হয়ে বসেছিলাম। বিধুবাবু যখন এলেন তখন প্রায় সন্ধ্যা 6টা হবে। ভদ্রলোক আজ ফোর্স নিয়ে এসেছেন। আমাকে গাড়িতে বসিয়ে জিপ ছেড়ে দিল। জিপের সাথে পেছনে আরও একটা গাড়ি, তাতে রঙিন পোশাকে কিছু পুলিশও আছে তা বুঝতে পারলাম। আর প্রত্যেক পুলিশের কাছেই আগ্নেয়াস্ত্র থাকবে এটা আর বলে দিতে হয় না। আমি বিধুবাবুকে বললাম, বিধুবাবু আপনি কিছু ধরতে পারলেন? ও কি আপনাকে কিছু বলেছে? আচ্ছা হচ্ছেটা কি বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। বিধুবাবু দেখলাম একটু ঘুমু ঘুমু চোখ করে একটা হাই তুলে বলল, আমি যদি জানতাম তাহলে তো হয়েই যেত। তুমি যে তিমিরে, আমিও ঠিক সেই তিমিরেই। ব্যোমকেশ এখন কাহিনীর হিরো। ও যতক্ষণ সবটা না খুলে বলছে ততক্ষণ সবাই ধোঁয়াশাতেই থাকবে। এখন অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। তবে আমরা যেখানে যাচ্ছি সেইখানেই আসল আততায়ী বা খুনি আছে, জেনে রেখো। কলকাতার রাস্তায় ট্রাফিক এড়িয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা থামলো একটা রাস্তার চার মাথার মোড়। গাড়িটা একটু দূরেই পার্ক করা হলো। বিধুবাবুকে আজ অনেকদিন পর রঙিন পোশাকে দেখলাম। পুলিশগুলো এদিক ওদিক রাস্তায় ছড়িয়ে পড়ল। বুঝলাম যখন সময় হবে ওরা ঠিক চলে আসবে। বিধুবাবু আমায় নিয়ে গেলেন একটা ডাক্তারের চেম্বারের দিকে। বাইরে বড় বড় করে লেখা ডক্টর অনিরুদ্ধ রায়, হার্ট স্পেশালিস্ট। আমি বুঝতে পারলাম ইনি সেই ডাক্তার যিনি সোনার দোকানের মালিক, যিনি খুন হয়েছিলেন মাসের 10 তারিখ নাগাদ, ওনার চিকিৎসা করছিলেন। তবে কি ওই ডাক্তারবাবুকেই সন্দেহ করছে? বাইরে দাঁড়িয়ে এইসব চিন্তা না করে আমরা পা বাড়ালাম সামনের চেম্বারের দিকে। আমরা চেম্বারের ভেতরে যেতেই বেশ রোগীর ভিড় লক্ষ্য করলাম। প্রত্যেকেই যে কম বেশি হার্টের রোগী সেটা আর বলে দিতে হয় না। আর অত্যন্ত সহজেই আন্দাজ করা যায় এই ডাক্তারের পসার বেশ ভালোই। আমাদের আগেই প্রায় 8 জনের ওপর ছিলেন। আমরা বেঞ্চে বসে অপেক্ষা করছি। ঠিক এমন সময় হঠাৎ করেই আমার চোখ চলে গেল বাইরের রাস্তায়।
সেখানে এখন একটা ট্যাক্সি এসে থামলো চেম্বারের বাইরে। অবাক হলাম, কারণ সেটা দিয়ে নামতে দেখলাম ছদ্মবেশধারী ব্যোমকেশকে। কিন্তু তার থেকেও বেশি অবাক হলাম, ও এই ছদ্মবেশে এগিয়ে এলো একজন মহিলাকে সাথে করে। এই মহিলাকে আমরা চিনি। এই মহিলা আর কেউ নন, ইনি হলেন মিসেস সান্যাল। তার মানে ও ওনার সাহায্য নিচ্ছে এই কেসটার তদন্ত করার জন্য। মাথাটা কেমন যেন গুলিয়ে আসছিল। এমন সময় ও দ্রুত গতিতে এগিয়ে গেল সামনের কম্পাউন্ডার লোকটার কাছে। তারপর সেখানে নিজের গলাটা একটু বয়স্ক করে বলল, আমার নাম লেখানো ছিল ডাক্তারবাবুর কাছে, ভেতরে যেতে পারি? কম্পাউন্ডার লোকটা প্রথমে ওর নাম জানলো, তারপর নিজের মোটা খাতায় সেই নাম মিলিয়ে মাথা নেড়ে লোকটা ওদের ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দিল। মহিলা আর ভায়া এগিয়ে গেল ডাক্তারবাবুর ঘরের দিকে। ততক্ষণে বেশিরভাগ রুগীর চিকিৎসা হয়ে গেছে, তাই চেম্বারটা মোটামুটি ফাঁকাই বলা চলে। আমি আর বিধুবাবু তখন যেন পুতুলের মতো বসেছিলাম। সময়ে যেন কাটছিলই না। এক একটা মুহূর্ত যেন এক এক ঘন্টা মনে হচ্ছিল। মনের ভিতর চলছে হাজারো প্রশ্নের ঢেউ। তবে কি এই ডাক্তারই খুন করেছে ওই তিনজনকে? আমরা বসে অপেক্ষা করছিলাম, হঠাৎ ভেতর থেকে ওর বাজখাই গলায় শব্দ শোনা গেল। দাঁড়ান, এটা কি ইঞ্জেকশন দিচ্ছেন একটু দেখতে পারি, ডক্টর অনিরুদ্ধ রায়? কথাটা শোনা মাত্র আমি আর বিধুবাবু ছুটে গেলাম ডাক্তারের ঘরের দিকে। মিসেস সান্যাল তখন চেয়ারে বসে। ওর হাতে উঠে এসেছে ওর রিভলভার। ওটা তখন তাক করা ডাক্তারের মাথার দিকে। লোকটা কিন্তু একটুও ঘাবড়ে যায়নি, বরং সে বিধুবাবুকে দেখা মাত্র ডাক্তার দেখলাম রাগের মাথায় গজগজ করে বলল, ইন্সপেক্টর, এগুলো হচ্ছেটা কি? আপনারা কারা? এইখানে আমার ডিসপেন্সারিতে দাঁড়িয়ে আমাকে এমন হেনস্থা করার কারণ কি? আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন সম্মানীয় ডাক্তার। ও খালি হেসে বলল, হ্যাঁ, সম্মানীয়ই বটে আপনি ডাক্তারবাবু, আর আমরা সম্মানীয় ব্যক্তিদের সঠিক সম্মান করতে জানি। তাই আপনার মাথায় এই বন্দুক তাক করার সাহস দেখাচ্ছি। বেশি কথা না বলে আপনার ওই ওষুধের শিশিটা আমার হাতে দিন, আর বেশি বেগরবাই করার চেষ্টা করবেন না। আমার হাতে বন্দুক তো দেখতেই পাচ্ছেন, বাইরে পুলিশও অপেক্ষা করে বসে আছে, তাই যেটা বলা হচ্ছে সেটা করুন। আমরা বুঝতে পারলাম ডাক্তারবাবু এখন নিরুপায়, কারণ তার এক হাতে তখন ধরা একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, অন্য হাতে ওষুধ। ওটা দিয়েই সেটা রোগীর শরীরে প্রবেশ করাতেন সেই মহাস্ত্র। আর সেই ওষুধের শিশিতে যে কি লুকিয়ে আছে সেটা আমরা কেউ জানি না। তবে হঠাৎ করেই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা, যার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আর ভাবতেও পারিনি এতজন অস্ত্রধারী পুলিশ অপরদিকে ওর বন্দুক ওনার দিকে তাক করা সত্ত্বেও তিনি এমন কিছু ঘটাতে পারেন। ঠিক এমন সময় আমরা কিছু বুঝে ওঠার আগেই ওর হাতের কাছে একটা লোক জোরে আঘাত হানল। সঙ্গে সঙ্গে ওর হাতের বন্দুকটা ছিটকে পড়ল দূরে। ঘরটা বেশ বড়ই ছিল। ও তখন অতর্কিতে আক্রমণে হকচকিয়ে গিয়েছিল। ডাক্তারের হাতে তখনও ধরা একটা ইঞ্জেকশন, আর সেটা সে বাগিয়ে আছে ওর দিকে। ওটা ফুটিয়ে দিতে পারলেই হয়তো কেল্লা ফতে, কারণ সিরিঞ্জের ভিতর কি তরল আছে আমরা তা জানি না। হয়তো ওটা দিয়েই তিনি খুন করেছিলেন আগের তিনজনকে। বিধুবাবু ওর পকেট থেকে বন্দুকটা বার করতে যাবেন, তার আগেই ওর হাতের একটা কষিয়ে ঘুষিয়ে আঘাত করলো ডাক্তারের মুখে। লোকটা একটু দূরে ছিটকে পড়ল। আমি বুঝতে পারলাম লোকটার চোয়ালের অবস্থা এখন সঙ্গী। ও মেকআপ করলে কি হবে, ও এখনো ততটাই জন্মনে। একটা ডিগবাজি খেয়ে লাফ দিয়ে পৌঁছে গেল বন্দুকটার কাছে। এবার ওটা সোজাসুজি ডাক্তারের দিকে তাক করে বলল, যে ঘুষি খেয়েছেন ওটা সারতে আপনার 3 দিন লাগবে মিস্টার যশবন্ত শেঠ। আরে নামটা শুনে চমকে উঠলেন যে? কি মনে হয় কেউ জানতে পারবেন আপনার পুরনো পরিচয়? ইতিমধ্যে বাইরে এসে দাঁড়িয়েছে অনেক পুলিশের লোক। ডাক্তার ততক্ষণে বুঝতে পেরেছে ওনার খেলা শেষ, তাই থপ করে চেয়ারে বসে পড়ল। ও তখন বিধুবাবুকে ইঙ্গিত করে বলল, আচ্ছা এই নিন বিধুবাবু আপনার আসামি। মোট 3টে মানুষকে ঔষধের বদলে স্লো পয়জন দিয়ে খুন করেছেন ইনি। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল লাশের শরীরে কোনো ক্ষত নেই, আবার বিষও নেই, তবে মৃত্যুটা হলো কিভাবে? এক হয়তো হতে পারে ইঞ্জেকশনটা বিষ, আবার ধারণা ডাক্তারবাবু নিজেই কিছু একটা ওই জাতীয় স্লো পয়জন আবিষ্কার করেছিলেন এবং তার পুরনো শত্রুদের খতম করার জন্য তিনি তা ব্যবহার করেন। কি ঠিক বলছি তো ডাক্তারবাবু?
ডাক্তার দেখলাম এবার হুঙ্কার দিয়ে বলল, আপনারা জানেন এই লোক দুটো আর এই মহিলার জন্য আমার জীবনের সব থেকে দামি সময়টা নষ্ট হয়েছে সংশোধনাগারে। এই আমার প্রেমের জালে ফাঁসায় টাকার জন্য। আমার তখন কম বয়স ছিল, তাই ওর চাল ধরতে পারিনি। অতি সহজেই পা দিই ওই মিথ্যা ভালোবাসার জালে। ওরা তিনজন একসাথে মিলে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছিল। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওদের কাউকে ছাড়িনি। এই মহিলাকেও আজ শেষ করে দিতাম যদি না সবাই আমার রাস্তায় বাঁধ সাধত। আমার বিশ্বাস আমার বাবাকে মেরে সমস্ত সম্পত্তি হাত করেছিল এই তিনজনই। আমি কাউকে ছাড়িনি, শেষ করে দিয়েছি ওদের। এমন সময় ও বলল, সবই বুঝলাম, কিন্তু যাই হয়ে যাক, আইন যে নিজের হাতে তুলে নেওয়া যায় না ডক্টর রায়। ওরা যাই করে থাকুক, ওদের বিচার তো আপনার করার কথা নয়। ওদের সাজা দিত পুলিশ এবং আদালত। তাই বলে আপনি একজন ডাক্তার হয়ে খুন করে বসলেন? আপনি একজন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করলেন। সমাজে এটার কিরূপ চিত্র বেরোবে তা বুঝতে পারছেন আপনি? কাল সকালে সংবাদপত্রে হয়তো ঘটা করে বড় বড় অক্ষরে সব বেরোবে। তখন কি আমরা আপনাকে বাঁচাতে পারবো? লোকটা আরো রেগে বলল, যখন এরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছিল তখন কোথায় ছিল এই আপনাদের আইন? যেই আইনের চোখই বাঁধা থাকে তাকে আমি মানি না আমি। এবং আপনাদের বিচার ব্যবস্থায় কোনো রকম ভাবেই আমার আস্থা ছিল না। যদি থাকতো তবে আমার জীবনটা বিষাদময় হয়ে উঠত না। এই মহিলা আমাকে প্রেমের জালে ফাঁসায় এবং এই আমার নামে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বয়ান দেয় আমি নাকি ওর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলাম। এত বড় অপবাদ ভাবতে পারেন? হ্যাঁ, এই আইন শুধু বড় বড় কথা বলতে পারে, কাজের কাজ কিছুই করতে পারে না। আমি খুন করেছি, বেশ করেছি, এই মহিলাকেও করতাম। আমার কাজ শেষ এখন। আমার মৃত্যুদণ্ড দিলেও আমার এখন তাতে কিছু যায় আসে না। নিন, এবার আমায় গ্রেপ্তার করুন, দরকার পড়লে কঠিনতম শাস্তি দিন। আমি আমার কাজ শেষ করে ফেলেছি। আমার বাবার আসল খুনিদের এই দুনিয়া থেকে সরিয়ে ফেলেছি আমি। ও এবার মহিলার দিকে তাকিয়ে বলল, মিসেস শানলান, আপনি যে এটাই লুকিয়ে যাচ্ছিলেন বারবার, প্রকাশ্যে এলো তো কথাটা। সত্য কখনো চাপা থাকে না, সেটা ঠিক বেরোবেই। তখন আপনি ভুল বয়ান দেন আদালতে শুধু টাকার জন্য, তাই তো? আর কিছুদিনের মধ্যেই বিয়ে করেন মিস্টার শানলালকে। মহিলার মাথা এখন নিচু। ওর দিক থেকে কিছু যে উত্তর আসবে না তা আশা করা যায়। বিধুবাবু প্রশ্ন করলেন, তবে ডক্টর রায় ওই ভিকিরিটাকে খুন করলেন কেন? একটা সিগারেট ধরিয়ে বলল, খুব সহজ বিধুবাবু, আপনি হলেও আপনি সেটাই করতেন। কেউ কি আর খুনের সাক্ষীকে ছেড়ে দেবে? রাস্তায় পথের অন্ধকারে যদি একটা ভিখারি অন্য একজন ভদ্রলোককে খুন করতে দেখে, তবে কি আর তাকে বাঁচতে দেওয়া চলে? আর পকেটে যে অতগুলো টাকার বান্ডিল পাওয়া গেছিল সেটার ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। কিন্তু পকেটে টাকার বান্ডিলটা গুঁজে দেওয়া হয়েছিল কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিতে। ও এবার উঠে দাঁড়িয়ে বলল, এই নিন বিধুবাবু আপনার আসামি, সব প্রমাণও আপনার হাতে। এবার আমায় অনুমতি দিন। আপনার প্রমোশনের সমস্ত বন্দোবস্ত কিন্তু আপনাকে করে দিয়ে গেলাম। এই কেসটা সলভ করে আমি মজা পেয়েছি প্রচণ্ড পরিমাণে। তাই মাথা এবং মন দুটোই একটু শান্তি। ও আর আমি ফিরে এলাম বাড়িতে। পরের দিন সকালে বিধুবাবু এলেন আমাদের বাড়ি একটা মিষ্টির প্যাকেট নিয়ে। তিনি বললেন, আপনি ধরলেন কিভাবে যে ডাক্তারই খুনি? ও হেসে বলল, আসলে 3টি খুনের রিপোর্ট দেখেই আমি বুঝতে পারছিলাম এটা কোনো শিক্ষিত লোকের কাজ, কারণ ইঞ্জেকশন ছাড়া এই মৃত্যু অসম্ভব। পরে যখন জানতে পারি শেঠজির ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল, আর তার মৃত্যুর আগে উকিল আর মিস্টার শানলাল হার্ট স্পেশালিস্ট একজন ডক্টরকেই দেখাচ্ছেন, তাই বুঝতে অসুবিধা হয় না। এই লোকটাই ওদের শরীরে ধীরে ধীরে ওরই আবিষ্কার করা স্লো পয়জন দিয়ে খুন করেছে এই দুইজনকে।
তাই পুলিশ বুঝতে পারেনি কিভাবে 3টে খুন হয়েছিল। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো ডাক্তার কিন্তু নিজের নামের সঙ্গে সঙ্গেই দেহের অনেক পরিবর্তন করান, তাই এখন আমরা ওকে চিনতে পারিনি। আর বড় কথা হলো লোকটার দোষ নেই। আপনাকেও যদি একসময় ভুল তদন্তে ফাঁসিয়ে জীবন শেষ করে দেয় কেউ, আপনিও বা আমিও তাই করতাম। লোকটাকে যতটা কম সম্ভব শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করুন বিধুবাবু, এটাই আমার অনুরোধ। বিধুবাবু বললেন, ধন্যবাদ ব্যোমকেশ, আমাদের এই কেসে এতটা সাহায্য করার জন্য। আমি সরকারের তরফ থেকে তোমার যথাযথ পারিশ্রমিক ও সম্মান দেওয়ার ব্যবস্থা করছি। ভায়া খালি হেসে বলল, বিধুবাবু, হিংসা আর প্রতিশোধ জিনিসটাই এমন, মানুষকে অন্ধ করে দেয়। তবে অনেকদিন পরে এই কেসটা সলভ করে মজা পেলাম। এটাকেই বলে পারফেক্ট মাস্টার মাইন্ড।